নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেষ্ণা। নিজ গুণে ক্ষমা করে দেবেন, আসতে দেরি হলো, শরীরটা একটু খারাপ ছিল। কথা না বাড়িয়ে আগে আমরা গল্পটা শুনে নিই। গল্পের নাম শরীর অশরীর, লিখেছেন জয়দীপ চক্রবর্তী। পুরো ব্যাপারটা নিয়েই তুমুল আপত্তি ছিল আমার। সত্যি বলতে কি, দ্বিতীয়বার আমি এখানে কিছুতেই ফিরে আসতে চাইনি। শ্মশান গোরস্থানকে কোনো দিনই আমার বেড়ানোর জায়গা মনে হয়নি, এখনও মনে হয় না। এ কথাটা জোর দিয়ে বলাতে ঋষভ আমায় চেপে ধরেছিল। পিচ্ছিরি রকমের হ্যাটা করে বলেছিল, তুই মুর্শিদাবাদ বেড়াতে যাসনি কখনো? তা যাব না কেন? ওর আক্রমণের লক্ষ্যটা বুঝতে না পেরে খুব সহজ গলাতেই উত্তর দিয়েছিলাম আমি, মুর্শিদাবাদ কে না গেছে? আমি একবার কেন, ছোট থেকে এ পর্যন্ত ওখানে বার তিনেক গেছি বোধ হয়। ঋষভ খিকখিক করে হেসে বলল, কি দেখতে গিয়েছিলি? অমন একটা ঐতিহাসিক জায়গা। আমাকে কথা শেষ করতে না দিয়েই ঋষভ বলে উঠেছিল, সেই ঐতিহাসিক জায়গা জুড়ে এখন আছেটা কি? একগাদা সমাধি, মানে নবাব, তার সাঙ্গপাঙ্গ, শত্রুমিত্র, আত্মীয় অনাত্মীয়দের সারি সারি কবর, এই তো? তা সে জায়গাগুলো এক অর্থে গোরস্থানই তো হলো নাকি? ঋষভের কথাটা অস্বীকার করার উপায় নেই। বাস্তবে কি মুর্শিদাবাদ জুড়ে শুধু কবর আর কবর, কিন্তু তাই বলে মুর্শিদাবাদের সঙ্গে ডায়মন্ড হারবার লাইনের ধামুয়া স্টেশন থেকে টোটো ধরে যাওয়া হংসগেরিয়া শ্মশানের সত্যিই কি কোনো তুলনা হয়? কথাটা বলতেই শুধু ঋষভ নয়, কাঞ্চন, কেয়া আর তমালিও আমার বিরুদ্ধে হৈ হৈ করে উঠল। ঋষভ আরও আগ্রাসী ভঙ্গিতে বলল, নবাব বাদশাদের কবরও কবর, আর আমজনতার সমাধিও কবর, কর্ণিকার ঘাটও শ্মশান, গেরিয়াও শ্মশান। তুই যদি 3 বার মুর্শিদাবাদ আর 5 বার বেনারস যেতে পারিস, দ্বিতীয়বার হাঁসগেড়ে যেতে এত আপত্তি কী আছে বল দেখিনি? ঋদ্ধিমানের কথা যদি সত্যি হয়, তাহলে ভুতুড়ে অভিজ্ঞতা সঞ্চয়ের অমন সুযোগ আর কোথাও গিয়ে পাবো নাকি? ঋষভ বরাবরই নিজেকে সবার সামনে জাহির করতে চায়। সামনে তমালি থাকলে ওর সেই অভ্যেসটা আরও বাড়ে। আর তমালিকেও দেখেছি, ঋষভকে থামানোর চেষ্টা তো করেই না, উল্টে তার এই লোক দেখানো বাহাদুরিকেই তোল্লা মারে সবসময়। জীবনে সঞ্চয় করার মতো আর কোনো অভিজ্ঞতারই কি দরকার নেই? আমি বিরক্ত হয়ে বলেছিলাম, মরতে ওই নির্জন আর রহস্যময় শ্মশানে গিয়েই উঠতে হবে ভর সন্ধেবেলা? ঋদ্ধিই তো বলল, শুনলি, যত সব তান্ত্রিকদের আখড়া ওখানে সন্ধ্যের পর, তারাই সাধারণ গৃহী লোকজনকে অকারণে সে জায়গা না যেতে বলে। তাহলে আমাদের ফালতু পাকামি মারার দরকারটা কি? আসলে তুই ভিতুর ডিম। ঋদ্ধির কথা শুনে ভয় পেয়ে তোর হাঁটু কেঁপে গেছে, কায়দা করে এমন সটকে পড়তে চাইছিস। তমালি একবার আর চোখে কেয়ার দিকে তাকিয়ে নিয়ে আমায় বলল, কেয়াও এমনই বেহায়া। আমার কথায় সায় না দিয়ে তমালির কথা শুনেই মুখ নামিয়ে মিটিমিটি হাসতে শুরু করে দিল। আমি কেয়াকে ভালোবাসি, তমালি জানে। শুধু তমালি কেন, কলেজের সকলেই কথাটা জানে। কাঞ্চন আর ঋষভও এ বিষয়ে যথেষ্টই ওয়াকিবহাল। শুধু কেয়াই এমন মুখ করে থাকে আমার সামনে, যেন আমি ওকে কী চোখে দেখি তাও বুঝতেই পারে না। মাঝে মাঝে আমার মনে হয়, ঋষভের মতো পয়সাওয়ালা ঘরে জন্মালেই বোধহয় ভালো হতো। ওদের মস্ত পারিবারিক ব্যবসা, টাকা পয়সার অভাব নেই। রোজ গাড়ি করে নিয়ে আসে ইউনিভার্সিটিতে। ঋষভের বাবার সঙ্গে তাবড় সব নেতা মন্ত্রীদের ওঠা বসা। তমালিও সম্পন্ন ঘরেরই মেয়ে। ওর মা কলেজে পড়ান, বাবা ডাক্তার। ওদের সম্পর্ক দানা বেঁধে উঠবে, এতে আর আশ্চর্য কী? যদিও ঋদ্ধি প্রায়ই আমায় বলে, সত্যিকারের ভালোবাসা কি আর টাকা পয়সা দেখে হয় রে বোকা? ভালোবাসা অমন হিসেব কষে হয় না, ওটা চেষ্টা করে নয়, এমনিই হয়ে যায়।
আমি মফস্বলের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কলকাতায় পড়তে এসে প্রতিদিন কি করে পড়ার শেষে একটা চাকরি জোটাবো সেই কথা ভাবি। তমালি আগে কয়েকবার বলেছে আমায়, ওরে হাঁদারাম, একদিন জমিয়ে প্রপোজ কর ওকে, আমরা সেই দিনটাকে হুলিয়ে সেলিব্রেট করি। কাঞ্চন ঋষভও বলেছে একই কথা, কিন্তু আমি কেন কে জানে ভালোবাসার কথাটা সরাসরি কেয়াকে বলে উঠতে পারিনি এখনো। নিজের অক্ষমতা ঢাকতে তমালিদের বলেছি, আমি বিশ্বাস করি না ভালোবাসার কথা চিৎকার করে জানাতে হয়। নেকা টু দ্য পাওয়ার ইনফিনিটি, তমালি মুখ ভেঙছে বলেছিল আমায়। একমাত্র ঋদ্ধি ঠিকঠাক বোঝে আমায়, বোঝে তার কারণ ও নিজেও আসলে গ্রামের ছেলে। এখন গড়িয়ার কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকলেও ধামুয়ার কাছাকাছি মুলটিগ্রামেই ওদের আদি বাসভূমি। ঋদ্ধিরা ওখানকার বনেদি পরিবার, জমি জায়গা এখনও যথেষ্ট আছে। বাড়িখানাও পেল্লায়, কড়িবর্গার ছাদ, আটা দোতলা বাড়ির লাগোয়া আমবাগান আর শান বাঁধানো পুকুর। ওর বাড়িতে গেলে মনে হয় বাইরে কোথাও বেড়াতে এসেছি, ফিরতে ইচ্ছে করে না। ঋদ্ধি নিজেও বলে, নিহাত এখান থেকে কলকাতায় নিত্য আসা যাওয়াটা বড় ঝকমারির। তা নইলে এই বাড়ি ছেড়ে ওই পায়রার খোপের মতন ফ্ল্যাট বাড়িতে কে থাকে? ওর জেঠু কাকুরা অবশ্য এখন মুলটির বাড়িতেই থাকেন। হাঁসগেড়ে শ্মশানটা সে বাড়ি থেকে বেশি দূরে নয়। একবার গ্রাম দেখতে যাবে বলে ঋদ্ধির সঙ্গে একরকম জোর করেই তমালি কাঞ্চন ঋষভরা ওর মুলটির বাড়িতে গিয়েছিল। আমি আর কেয়াও ছিলাম। তখনই বিকেলে ফেরার আগে ঋদ্ধি আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, আর কথায় কথায় বলেছিল এই জায়গাটা বড় রহস্যময়। বিশেষ কিছু তিথিতে এই শ্মশান জেগে ওঠে। শ্মশান জেগে ওঠে মানে? ঋষভ তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠেছিল, এ কি কোনো লিভিং এন্টিটি নাকি যে কখনো ঘুমোবে কখনো জাগবে? ঋদ্ধি তার কথায় ক্ষুণ্ণ হয়েছিল, অন্তত ওর চোখ মুখ দেখে আমার তেমনটাই মনে হয়েছিল। কিন্তু সে ঋষভের কথায় খুব একটা কিছু জোরালো প্রতিবাদ করেনি, শুধু আলগা হেসে বলেছিল, তেমন একটা দিনে আসিস তবে। সন্ধ্যের পর ওই জঙ্গলে ঢাকা সমাধিক্ষেত্রের মধ্যে ঢুকে দেখিস। তবে এই কথাটা একটাই, তোর সেই অতি সাহস দেখানোর পরিকল্পনায় আমি সামিল হতে পারবো না। তোরা কিছু মনে করলেও ভাই আমি অপারগ। আমাদের ওই এলাকার মানুষরা ওই শ্মশান সম্পর্কে চিরকালই কিছু রীতিনীতি মেনে এসেছে, এখনও মানে। তাদের সেই সংস্কার সু হোক বা কু, আমি তার বাইরে বেরোতে পারবো না। কি হবে ঢুকলে? আবার জিজ্ঞেস করেছিল ঋষভ। হবেই এমন কোনো কথা নেই, কিন্তু সত্যিই তেমন কিছু যদি ঘটে যায় তাহলে সারা জীবন তার মাসুল দিতে হবে বাবা। ঋদ্ধি নয়, অন্য একটা গম্ভীর গলা করে বলে উঠেছিল পাশ থেকে। ফিরে তাকিয়ে দেখেছিলাম সেই লোকটাকে। বেশি লম্বা নয়, ছোটোখাটো শীর্ণ চেহারা, অনাবৃত ঊর্ধ্বাঙ্গে পাঁজরের হাড়গুলো গুনে নেওয়া যায়, মাথায় অবিন্যস্ত কাঁচা পাকা চুল, মুখে 7-10 না কামানো খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, পরনে মলিন একখানা লাল কাপড় লুঙ্গির মতো করে পরা, গলায় 2 ছড়া রুদ্রাক্ষের মালা ছাড়া এমন কিছুই বিশেষত্ব নেই লোকটার মধ্যে। তবুও তাকে দেখে আমার কেন যেন গা শিরশির করে উঠেছিল। মনে হয়েছিল ওই রোগা বিশেষত্বহীন মানুষটার চোখ দুটো কেমন যেন অন্যরকম। কোটরের মধ্যে ঢুকে থাকা তার কুঁতকুঁতে চোখ দুখানা যেন বাঘের চোখের মতো জ্বলছিল। তিনি আবারও খুব শান্ত কণ্ঠে বলেছিলেন, এ জগৎ বড় রহস্যময় বাবা। যা আমরা চোখের সামনে দেখি সে দেখা তো শেষ সত্যি নয়। সত্যি বলতে কি, সত্যির শেষ বলে কিছু হয়ও না। এক সত্যি থেকে আর এক সত্যি, তারপর আরও এক, এইভাবেই অনন্তকাল ধরে সত্যকে জানাবে, সত্যকে পাওয়ার সাধনা করে চলেছি আমরা। তাই যে সত্যিকে জানি না তাকে অবজ্ঞায় উড়িয়ে দিতে নেই। তিনি হাঁটতে হাঁটতে
পাঁচিলে ঘেরা শ্মশানের মাঝখানে যেখানে সপ্তাহের চিতা সাজানো হয় তার ঠিক পিছনের মস্ত প্রাচীন বটগাছটার দিকে চলে গেলেন। আমার মনে হয়েছিল ওই লোকটি দেখতে সাধারণ হলেও আসলে নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি বিশেষ, তিনি আর 5 জনের মতো নন। আর মুখ্যত সেই কারণেই এই বিশেষ তিথির সন্ধে হাঁসগেটের শ্মশানে গিয়ে অ্যাডভেঞ্চার করার ইচ্ছে আমার ছিল না। ঋদ্ধিও আমাকেই সমর্থন করেছিল, অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে বলেছিল নিরঞ্জন ঠাকুরের কথা নড়চড় হবার জোটই নেই। আমি অবাক হয়ে বলেছিলাম, ওকে তুই চিনিস? চিনব না কেন? ঋদ্ধি মৃদু হেসে বলেছিল, এখানকার সব মানুষ ওকে চেনে, শুধু চেনেই না, তার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে সবাই। কেন? আমার কৌতূহল বাড়ছিল। নিরঞ্জন ঠাকুর মস্ত তান্ত্রিক। ঋদ্ধি চাপা গলায় বলল, এখানে চিতার ওপরে বসে সাধন করেন। বড়রা বলেন মারণ, উচাটন, বশীকরণ, কুহক বিদ্যা সব রকমের সিদ্ধিই নাকি তার করায়ত্ত। যদিও নিজের শক্তির কঞ্চনও অপপ্রয়োগ করেননি তিনি। কিন্তু ঋষভকে কে ঠেকাবে? মেয়েদের সামনে যে করেই হোক তাকে হিরো সাজতেই হবে। মুরব্বীর মতো মুখ করে সে বলল, শক্তি থাকলে তবেই না তার প্রয়োগ আর অপপ্রয়োগ। দেখ ভাই, তন্ত্রমন্ত্রের 1000টা বই পড়েছি আমি, কিছু কিনে আর কিছু লাইব্রেরি থেকে নিয়ে। তান্ত্রিকদের এমন সব কীর্তিকলাপের কথা লেখা আছে বইগুলোয়, ভয় নয়, আমার বেশ মজা লাগে। কিছু ক্ষেত্রে বমি আসে গাগুলোয়। কোশমিনকালে আমি ওসব মানিনি। মানার যুক্তিগ্রাহ্য কোনো কারণ আছে বলেও মনে করি না। ও সবই ধাপ্পা, ভোগলুমি। নিরঞ্জন ঠাকুর ঠিক সেই সময়ে হা 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 করে হেসে উঠেছিলেন শ্মশানের মধ্যে থেকে। আমার বুকের মধ্যে রক্ত ছালাত করে উঠছিল। কেয়া ভয় পেয়ে শক্ত করে হাত চেপে ধরেছিল আমার। ঋষভ সিগারেট ধরিয়ে হেসে বলেছিল, আমার কথা নিশ্চিত অত দূরে গিয়ে লোকটার কানে পৌঁছয়নি। এমনিই হয়তো ইচ্ছে করেই আমাদের ভয় পাইয়ে দেবার জন্যই অমন বিকটভাবে হাসছে লোকটা। ঋদ্ধি গম্ভীর হয়েছিল হঠাৎই। তড়িঘড়ি আমাদের ওখান থেকে নিয়ে চলে গিয়েছিল সে। আমি ঋষভকে সেই দিনের ঘটনাগুলো মনে করিয়ে দেবার চেষ্টা করেছিলাম। নিরঞ্জন তান্ত্রিকের যে শক্তির কথা সেদিন এবং তারপরেও একাধিকবার ঋদ্ধি বলেছিল আমাদের, আমি নিশ্চিত ছিলাম তা উপেক্ষা করা বোকামি। কিন্তু ঋষভ প্রতিজ্ঞাই করেছে বোধহয় সে নিজেকে বদলাবে না। কাজেই আজও সম্ভবত আমার সাবধানবাণী উপেক্ষায় উড়িয়ে দেবার জন্যই ঋষভ নির্বিকার মুখে সিগারেট ধরালো, ঠিক আগের দিনের মতোই। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে আমার দিকে সরু চোখে তাকিয়ে আবার বলল, সত্যি তুই যখন কচি বাচ্চাদের মতন ভয়ে সিঁটিয়ে আছিস, তোর গিয়ে কাজ নেই। আমি আর কাঞ্চনী বরং তমালি আর কেয়াকে নিয়ে অ্যাডভেঞ্চারটা সেরে আসি। ঋদ্ধিকে বলে রাখবো, শুরুতে ওকে আমার সঙ্গে যেতে হবে না, শুধু একটু বেশি রাতের দিকেও যদি একটা টোটো ম্যানেজ করে আমাদের শ্মশান থেকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছানোর বন্দোবস্ত করে, তাহলেই পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায় একেবারে। বাকি রাতটা ওদের বাড়িতেই কাটিয়ে পরদিন ব্যাক টু প্যাভিলিয়ন। আমি জানি ও এখন ইচ্ছে করেই কেয়ার সামনে আমায় ভীতু প্রমাণ করার জন্য আদা জল খেয়ে লেগেছে। আমি ওকে আর বেশি কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি কেয়ার দিকেই চাইলাম, কিরে তোর কি ইচ্ছে? আবার যাবি ওখানে? না যাওয়ার কি আছে? কেয়া হেসে গড়িয়ে পড়ল তমালির গায়ে। রাতে থাকার ব্যাপার রয়েছে। বাড়িতে কি বলবি? আমাদের সঙ্গে যাবি বলবি? আর অমনি বাড়ি থেকে ছেড়ে দেবে তোকে? সে দেখা যাবে খন। কেয়া বলল, তমালি যাচ্ছে শুনলে খুব একটা অসুবিধে হবে বলে মনে হয় না। এরপরে আমার এখানে না এসে উপায় ছিল না। অন্তত কেয়ার নিরাপত্তার কথা ভেবে ট্রেনে উঠে পড়েছিলাম আমি। ঋষভ গাড়ি নিয়েই আসছে কলকাতা থেকে। কাঞ্চন, তমালি আর কেয়াকে ও তুলে নেবে বলেছে। আমাকে বারুইপুর থেকে তোলার কথা বলেছিল একবার ঋষভ। আমি রাজি হইনি। বলেছিলাম, তোরা তো সে ঋদ্ধির বাড়িতে গাড়ি রেখেই যাবি ওখানে,
আমি না হয় ঋদ্ধির বাড়িতেই চলে যাব ট্রেনে করে। আমার মূলটি পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, মেরে কেটে আধ ঘন্টা। ওখানেই তোদের সঙ্গে দেখা হবে আমার আগেভাগে ঋদ্ধির বাড়ি চলে যাওয়ার অন্য একটা উদ্দেশ্য ছিল। আমি ভেবেছিলাম ঋদ্ধির জেঠু বা কাকাকে দিয়ে যদি ঋষভের এই পরিকল্পনাটা রুখে দেওয়া যায়। ট্রেন থেকে নেমে ঋদ্ধির বাড়ি পৌঁছতে আমার বিকেল হলো। গ্রীষ্মের বিকেল, তখনও রোদ্দুর যথেষ্টই ঝলমলে। সন্ধে নামতে এখনও প্রায় ঘন্টা 2 বাকি। ঋদ্ধি সকালেই চলে এসেছে। আমি ওদের বাড়ি পৌঁছতেই ঋদ্ধি প্রায় জড়িয়ে ধরে আমাকে ঘরে নিয়ে গেল। বলল, ফোনে কথা হয়েছে, ওরাও এসে পড়ল বলে। আমি ঋদ্ধিকে বললাম, জেঠুকে বলেছিস কিছু? কি? ফোনে বললাম না তোকে? উনি যদি ওই গধবটাকে বারণ করেন। শালার নামটা ওর একেবারে সার্থক, অক্ষরিক অর্থেই খেপা ষাঁড় একখানা। ঋদ্ধি হেসে উঠল। তারপর বলল, বাড়ির সকলেই ব্যাপারটা জানে এবং ওদের এই সিদ্ধান্তে কেউই খুব একটা খুশি নয়। বিশেষত নিরঞ্জন ঠাকুর বারণ করার পরেও আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই হই হই করতে করতে ঢুকে পড়ল ওরা। ঋষভ আমায় বলল, চল বেরিয়ে পড়ি, ফালতু এখানে বসে সময় নষ্ট করে কি হবে? তমালি আর কাঞ্চনকেও দেখলাম উত্তেজনায় টকবক করে ফুটছে। একমাত্র কেয়াকে দেখেই আমার মন কেমন যেন গম্ভীর হয়ে গেল। কেন কেয়া এমন গম্ভীর কেন আজ? আসার পথে কিছু কি হয়েছে? সময় মতো জিজ্ঞেস করে নিতে হবে ওকে। ঋদ্ধির জেঠু জেঠিমা দুজনেই হাসি মুখে এগিয়ে এলেন। ঋষভদের দিকে তাকিয়ে বললেন, তারা কি চা খাও আগে, একটু বসো, তারপর যাওয়ার কথা ভাবা যাবে এখন। বেশি দেরি করতে চাইছে না জেঠু, চেয়ারে বসতে বসতেই বলল কাঞ্চন। সন্ধে হওয়ার আগেই শ্মশানে পৌঁছতে হবে আমাদের। বাকিরাও বসেছে ততক্ষণে। চা আর স্ন্যাক্স দিয়ে গেলেন কাকিমা। চায়ের কাপে গোটা 2 চুমুক মেরেছি। জেঠু একটু গলা খাঁকারি দিয়ে বললেন, আজ তোমাদের হাঁস গেড়ে যাওয়ার পরিকল্পনাটা বোধহয় ঠিক হচ্ছে না হে। কেন? এই প্রথম কেয়া কথা বলল। ওখানে না গেলে আমাদের এখানে আসাটাই যে মাটি হয়ে যাবে জেঠু। ওর কণ্ঠস্বরে এমন বলিষ্ঠতা আগে কখনো পাইনি আমি। চমকে তাকালাম কেয়ার দিকে। কেয়াও আমার দিকে তাকিয়েছিল তখন। মনে হলো আমার দিকে চেয়ে সে যেন মৃদু হাসল। সে হাসিতে এক অজানা রহস্য। আমার সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। শ্মশানে যাওয়ার জন্যই কি শুধু এখানে আসা মা? জেঠু সস্নেহে বললেন কেয়াকে। আমাদেরও তো ইচ্ছে করে তোমাদের সঙ্গে বসে খানিক গল্প গাছা করি। এমন একসঙ্গে তোমাদের তো আর পাই না সচরাচর। ঠিকই তো। জেঠিমা জেঠুর কথায় সায় দিলেন। হাঁসগেড়ির শ্মশান কি একটা বেড়াতে যাওয়ার মতো জায়গা হলো? তাও আবার আজকের দিনটায়। আজকের দিনের কি বিশেষত্ব বলুন দেখে জেঠিমা? ঋষভ হালকা গলায় জিজ্ঞেস করল। এর আগে যেদিন এসেছিলাম সেদিন এক ভণ্ডও দেখেছিলাম উজিয়ে এসে আজ দিনটা ওখানে যেতে খুব বারণ টারণ করেছিল। ভণ্ড? জেঠিমা অবাক হয়ে বললেন, কার কথা বলছো বলো দেখি বাচ্চা? ওই যে নিরঞ্জন না কি যেন নাম। ঋষভ তার গলায় স্বভাব সিদ্ধ তাচ্ছিল্য মিশিয়ে বলল, বেটে মতো চিমড়ে লোকটা। আগে যেদিন এসেছিলাম শ্মশানে দেখা হয়েছিল। ঋষভকে কথা শেষ করতে না দিয়ে হই হই করে প্রতিবাদ করে উঠলেন জেঠু। অমন কথা মুখে আনতে নেই ঋষভ, বাতাসেরও কান আছে। এ কথা মুখে বলা শুধু নয়, মনে আনাও পাপ। আমি তো পাপ পুণ্য মানি না জেঠু। ঋষভ হাহা করে হেসে উঠল। ভূত কিংবা ভগবানকেও মানি না। জেঠু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। ঋষভের দিকে স্থির চোখে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর কঠিন স্বরে বললেন, তোমার মানা বা না মানায় জগতের কি এসে যায় ঋষভ? এ বিশ্বজগৎ কারো তোয়াক্কা করে না, নিজের নিয়মেই চলে এসেছে হাজার হাজার বছর, ভবিষ্যতেও চলবে। সে জগতের লক্ষ রকম রহস্যের প্রায় কিছুই জানি না আমরা। কেবল মূর্খরাই এখানে জানার ভান করে অপদস্থ হয় প্রতি মুহূর্তে। জেঠুর চোখ মুখে এমন কাঠিন্য কখনো দেখিনি।
আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। ঋষভ আবারও বলল, আপনি কি আমাকে ভয় দেখাতে চাইছেন? না, মাথা নাড়লেন জেঠু। সাবধান করতে চাইছি। জেঠিমা তমালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ নাই বা গেলিমা সেখানে? তিথিটা বড্ড খারাপ। যত রাজ্যের তান্ত্রিকরা এসে জোটে আজ শ্মশানে, তাদের সকলে ভালো নয়। নানা আভিচারে ক্রিয়া চলে রাতভর। অশরীরীরা সক্রিয় হয়ে ওঠে, আসে ঘুপচি সমাধির অন্ধকার ঠেলে। ধ্যাত! ঋষভ হেসে উঠল। বাচ্চাদের ভূতের গল্প যত্ত সব। ওদের যেতে দাও জেঠু, বাধা দিও না। ঋদ্ধি এতক্ষণ চুপ থাকার পর কথা বলে উঠল। কি আশ্চর্য, কেয়াও সমর্থন করলো তাকে। ঠান্ডা গলায় বলল, আমরা উঠি এইবার, সন্ধে হয়ে আসছে। ঋষভের ইচ্ছেটা পূর্ণ হোক, আমিও চাই। কেয়া সত্যিই উঠে দাঁড়িয়ে পড়ল। কাঞ্চন, তমালি আর ঋষভও। আমি প্রায় বাধ্য হয়েই ওদের সঙ্গী হলাম। যখন গেট দিয়ে বেরিয়ে আসছি, ঋদ্ধি আমাকে পেছন থেকে চাপা গলায় ডাক দিল। আমি দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে তাকালাম ওর দিকে। দেখলাম কেয়াও ঋদ্ধির গলা শুনে থমকে দাঁড়িয়ে পড়েছে। বাকিরা কিছুটা এগিয়ে গেছে ততক্ষণে। কেয়া চাপা গলায় বলল, যেমনটা বলেছিলাম তা সম্ভব? সম্ভব, মাথা নাড়ল ঋদ্ধি। আমি ওর সঙ্গে দুদিন দেখা করে কথা বলেছি। সবটা বলেছিস? আবার জিজ্ঞেস করলো কেয়া। ঋদ্ধি মাথা নাড়ল। তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? এনেছি। কেয়া মাথা নাড়ল। ওর হাতে দিস। আমি ওদের দুজনের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছিলাম ঋদ্ধি আর কেয়ার দিকে। শেষে কৌতূহল চেপে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করেই ফেললাম, কি ব্যাপার ঋদ্ধি, কার সঙ্গে দেখা করেছিলি তুই? নিরঞ্জন তান্ত্রিক। কেন? প্রয়োজনটা কেয়ার। অবশ্য শুধু কেয়ার প্রয়োজনই বা বলি কী করে? ঋদ্ধির চোয়াল শক্ত হয়ে উঠল। একজন খুব খারাপ ঘৃণ্য অপরাধীকে শাস্তি দিতে চাইছি আমরা। শাস্তি? কাকে? আমি অবাক হয়ে বললাম। এক্ষুনি বলতে চাইছি না, কেয়া বলল। কেননা আমি নিজে এখনও খুব নিঃসংশয় নই। তবে যেমনটা চাইছি, সত্যিই যদি তা ঘটে, তবে তা তোর চোখের সামনেই ঘটবে, আজই। হাঁসগেরের শ্মশানে? হ্যাঁ, কিন্তু কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার তো আমাদের দায়িত্ব নয় ঋদ্ধি। আমি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কায় বলি। তার জন্যে তো পুলিশ প্রশাসন আছে, আইন আদালত আছে। কেয়া হেসে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, প্রশাসন চায় না বলে আইনও অনেক কিছুই দেখেও দেখে না রোজ। কিন্তু মানুষের আইনের বাইরেও তো কিছু আইন থাকে, যদি অন্তত সেখানেও। কেয়ার গলা কান্নায় বুঝে এলো। ঋদ্ধি এগিয়ে এসে ওর পিঠে হাত রাখল। এখন মন শক্ত রাখার সময় কেয়া, আমরা আছি তো, আর কয়েক ঘন্টা নিজেকে সামলে রাখ প্লিজ। কেয়া কেন কে জানে নিজে থেকেই ওর হাতটা বাড়িয়ে খপ করে আমার ডান হাতটা চেপে ধরল নিজের মুঠোর মধ্যে। তারপর বলল, চল, ওরা অনেকটাই এগিয়ে গেছে, জোরে পা চালিয়ে ধরে ফেলতে হবে ওদের। আর হ্যাঁ, যেটুকু শুনলি তা নিজের কাছেই রাখিস আপাতত, ওদের কিছু বলিস নি। আচ্ছা, আমি মাথা নেড়ে পড়লাম। ঋদ্ধি আমার দিকে চাইল, আন্তরিক স্বরে বলল, কেয়াকে সামলে রাখিস রোজ, চোখের আড়াল করিস না, কোনো অবস্থাতেই ভয় পাস না। নিরঞ্জন ঠাকুরের কথা মতো চলিস। আমার ফোন কাছেই থাকবে, টোটোকেও বলা আছে, তোরা বললেই আমি পৌঁছে যাব। এবারেও নীরবে মাথা নেড়ে হ্যাঁ বললাম আমি। ঋদ্ধির বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ এগোনোর পরেই চারপাশ ফাঁকা হয়ে গেল। বাড়িঘর নেই, রাস্তার দুদিকেই দেদার গাছপালা। আমার হাত ধরে চলতে চলতেই কেয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? সূর্যের আলো নিভে গেছে, ফ্যাকাশে অন্ধকার নামছে। সেই মরা বিবর্ণ আলোতেই
কেয়া আমার মুখের দিকে চেয়ে রইল 2-1 মুহূর্ত। তারপর আচমকাই আমায় জড়িয়ে ধরে গালের ওপরে নিজের নরম ঠোঁট দুখানা ছুঁয়ে দিল আলতো করে। আমার সারা শরীর কেঁপে উঠল থরথর করে। বুকের মধ্যে হৃদস্পন্দন দ্রুততর। আমি কেয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম হাঁ করে। দিনের শেষে পাখির দল বাসায় ফিরে এসে গাছের ডালে ডালে বেজায় হল্লা করছে। সেই হল্লাকে ছাপিয়ে গাঢ় গলায় কেয়া বলে উঠল, তুই ভারী ভালো রে রাজ। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তবু কখনো আমার দিকে লোভী চোখে থাকাসনি তুই। তোর হাত, তোর কনুই কখনো অসভ্যতা করতে চায়নি আমার সঙ্গে। I liked your sense of boundary and I love you too. হাঁসগেড়ের শ্মশানে এমনিতেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শ্মশানের গেট দিয়ে ঢুকেই যে বাঁধানো চত্বর, তার বাঁদিকে শ্মশানকালীর মস্ত মন্দির, ডান দিকে আর একটা গেট। সেখান দিয়ে ঢুকলেই মূল শ্মশানের চিতা সাজানোর জায়গা। টিনের শেড দেওয়া, চিতার উল্টো দিকে ছোট্ট দরজাহীন ঘর, তার মেঝের উপর পাথরের বাঁধানো বেদি। সেখানে চিতায় তোলার আগে শেষবারের মতো স্নান করানো হয় মানুষের প্রাণহীন দেহগুলিকে। মূল শ্মশানে না ঢুকে একটু এগিয়ে গেলেই ডান দিক, বাঁ দিক দুদিকে তাকালেই চোখে পড়বে সারি দেওয়া সমাধি। বৈষ্ণব ও শাক্ত উভয় ধরনেরই বহু ভক্ত ও সাধকের মরদেহ অগ্নি সংস্কার না করে মাটির নিচে রেখে দেওয়া হয় এইখানে। মাটির নিচের অন্ধকার নির্জনে তাদের কেউ শুয়ে আবার কেউ বসে পরজীবনের অপেক্ষায় থাকেন। বিশেষ বিশেষ তিথিতে প্রয়োজন বোধে সিদ্ধতান্ত্রিকরা জাগিয়ে তোলেন তাদের। তান্ত্রিক ক্রিয়ার সংযোগ স্থাপন করে জীবিতদের জগতের সঙ্গে মৃত্যুর জগতের এই সমাধিক্ষেত্রের অধিকাংশই জঙ্গলাকীর্ণ এবং রহস্যময়। বাতাসও যেন এখানে স্থির হয়ে থাকে, উদ্ধত ভঙ্গিতে গাছে গাছে শব্দ তুলে বয়ে যাওয়ার সাহস দেখায় না। সমাধিক্ষেত্র ফেলে আরও এগিয়ে গেলে আরেকটি তোরণ, শ্মশান থেকে নিষ্ক্রমণের জন্য। সেই তোরণ পেরিয়ে সরু বাঁধানো পথ, পথের দুদিকেই গাছপালার ভিড়। এই পথে আরও খানিক এগিয়ে গেলে স্বরূপানন্দ মহারাজজি প্রতিষ্ঠিত ব্রহ্মচর্যাশ্রম। সেই আশ্রমে প্রতিষ্ঠিত কৃষ্ণকালী মায়ের মন্দির। আশেপাশের মানুষ কৃষ্ণকালী মা বলেন বটে, কিন্তু তিনি শ্মশানেশ্বরী। হাতে কারণপূর্ণ কপাল পাত্র নিয়ে তিনি চেয়ে আছেন সামনের পঞ্চমুণ্ডির বাঁধানো আসনটির দিকে। নিরঞ্জন তান্ত্রিক আজ বিকেলের সেই পঞ্চমুণ্ডির আসনে বিশেষ পুজো ও তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করে তবেই আসবেন শ্মশানভূমিতে, এমনই জানিয়েছিলেন বৃদ্ধিকে। আমি এসব জানতাম না। শ্মশানে এসে চিতার আশেপাশে এবং সমাধিক্ষেত্রে তাকে দেখতে না পেয়ে কেয়া যখন কথাটা বলল, তখন জানতে পারলাম। ঝোপ জঙ্গলে ঢাকা সমাধিক্ষেত্রের ঠিক উল্টো দিকে একটা গাছের সিমেন্ট দিয়ে বাঁধানো গোড়ায় গিয়ে বসলাম আমরা। ঋষভ, কাঞ্চন আর তমালি আমাদের থেকে কয়েক মিনিট আগেই পৌঁছে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওরা কেউই শ্মশানে ছিল না। সম্ভবত কৃষ্ণকালী মায়ের মন্দিরের দিকে গেছে হাঁটতে হাঁটতে। আমরা দুজন ছাড়া শ্মশান চত্বরে তৃতীয় কোনো মানুষ ছিল না। পুরো এলাকাটাই কেমন যেন থমথম করছিল। আমাদের ঠিক মাথার উপরেই গাছের ডালে ঘন পাতার আড়াল থেকে কি একটা পাখি ডেকে উঠল বিচ্ছিরি স্বরে। আমার বুকের মধ্যে যেন কোনো অজানা আশঙ্কা গুড়গুড় করে উঠল। কে আমার হাত চেপে ধরে রেখেছিল নিজের মুঠির মধ্যে। আগে কখনো সে আমার এত কাছে আসেনি নিজে থেকে। আমি তার চুলের গন্ধ পাচ্ছিলাম, গায়ের গন্ধও এসে লাগছিল নাকে। এমনকি কেয়ার নরম বুকের একখানা আমার শরীরে ছুঁয়ে আছে তখন। সেই নির্জন শ্মশানভূমিতেও আমার হঠাৎই কেয়াকে গভীরভাবে পাওয়ার ইচ্ছে হলো। আমার যে হাত কেয়ার মুঠোর মধ্যে বন্দি নয়, তখনও সে হাত সক্রিয় হয়ে উঠতে চাইল প্রবলভাবে। বুঝতে পারছিলাম আমার নিঃশ্বাস দ্রুততর হচ্ছে, ঘাম হচ্ছে বিন্দু বিন্দু।
পাখিটা ঠিক তখনই দ্বিতীয়বার ডেকে উঠল আমার মাথার উপর থেকে। আমি চমকে উঠলাম। মনে মনে নিজেই শাসন করতে শুরু করলাম নিজেকে। একটু আগেই কেয়া বলেছে সে আমার সংযম, আমার সেন্স অফ বাউন্ডারিকে ভালোবাসে, আর আমি কি না তার সেই ভালোবাসা, সেই নির্ভরতার জায়গাটা ক্ষণিকের উত্তেজনায় ভেঙে চুরমার করে ফেলব? কেয়া মৃদু গলায় বলে উঠল, নিরঞ্জন ঠাকুর আসবেন তো রাজ? তার গলায় স্পষ্ট উদ্বেগ। আমি অবাক হয়ে বললাম, নাই বা যদি আসেন, কি এমন ক্ষতি হবে আমাদের? কেয়া আমার ঠোঁটের উপর নিজের আঙুল রাখলো। অমন কথা বলিস না প্লিজ। তিনি না এলে এই এত ঝুঁকি নিয়ে আমার হাসঘরে আসা, আমার এতদিনের পরিকল্পনা সব যে ব্যর্থ হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, আমাকে কিছুই তো বলিসনি কেয়া, আমি তো কিচ্ছুটি জানি না। কেন তুই তার জন্য এমন ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছিস? কেয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, আমি একটা সত্যের সন্ধান করছি প্রাণপণে। সত্যের সন্ধান এইখানে? অবাক হয়ে বললাম আমি। মাথা নাড়ল কেয়া। এইখানেই, বাকি সব পথ বন্ধ হয়ে গেছে। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে বাঁচতে চায়, আমিও তেমনই অনন্য পায়ে হয়ে একটা আশ্রয় নিয়ে সেই সত্যের কাছে পৌঁছতে চাইছি। বুঝতেই পারছিস, সেজন্য নিরঞ্জনতান্ত্রিক লোকটাকে আমার ভীষণই প্রয়োজন, কেননা একমাত্র তিনিই পারেন। কেয়া আচমকাই হেসে উঠল। আমি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি রাজ। মাস 2-3 আগেও আমি এসব বিশ্বাসই করতাম না। আমি ফ্যাল করে কেয়ার মুখের দিকে তাকিয়েছিলাম। শ্মশানের আলো অন্ধকারে সেও ক্রমশ যেন রহস্যময়ী হয়ে উঠছে আমার কাছে। আমি কেয়াকে আরও একটু শরীরের মধ্যে টেনে নিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কিছুই মাথায় ঢুকছে না আমার, একটু বিশদে বলবি কি আমায়? কেয়া একটু থামল, দম নিল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তিথি আমার মাস্তুতো বোন, আমারই বয়সী, প্রায় বছর খানেকের ছোট। আনন্দরূপ কলেজে পড়তো ইতিহাসে অনার্স নিয়ে। তোর থেকে 1 বছরের ছোট, মানে ওর তো অনার্স কমপ্লিট করে এবছরই মাস্টার্সে ভর্তি হওয়ার কথা। কেয়া চুপ করে রইল, উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, ও কোথায় ভর্তি হলো? আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হলে তো ওকে চিনেই যেতাম। কেয়া এখনও চুপ করেই রইল। ও বোধহয় অন্য কোনো কোর্সে ঢুকে গেছে। আমি বড় করে শ্বাস ছেড়ে বললাম, ভালোই করেছে, চাকরি বাকরির যা বাজার, জেনারেল লাইনে পড়ে করবেই বা কি? ওসবের আর দরকারই পড়েনি ওর। কেয়া এতক্ষণে কথা বলল। তিথি অনেক দূরে চলে গেছে। কোথায় গেল? অন্য স্টেটে, নাকি বিয়ে হয়ে গেল ওর? আমি বোকার মতো জিজ্ঞেস করলাম কেয়াকে। কয়েক মাস আগে তিথি সুইসাইড করেছে। কেয়া থেমে থেমে বলল, পোস্টমর্টেম রিপোর্ট বলছে দেন শি ওয়াজ ক্যারিং। 3 মাস। ইস! চাপা স্বরে আমি বলে উঠি, স্কাউন্ডারটা কে? শিওর নই। কেয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, তিথি কাউকেই কিছু বলেনি এই বিষয়ে। আমরা কেউ আগে বুঝতেও পারিনি। অথচ আমার সঙ্গে ও তুমুল ফ্র্যাঙ্ক ছিল। আমায় শুধু এইটুকুই বলেছিল সে একজনকে ভালোবাসে। কাকে? জিজ্ঞেস করেছিলাম। বলেনি। ওর বন্ধুরা 2-1 বিষয়টা জানতো বলেই আমার বিশ্বাস। কেয়ার গলা কেঁপে গেল। তিথি ওই কাণ্ডটা ঘটিয়ে ফেলার পর আমি তাদের সঙ্গে দেখা করে জনে জনে জিজ্ঞেস করেছিলাম। কেউ কিচ্ছুটি বলেনি। বোঝাই যাচ্ছিল ওদের মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। পুলিশ চাইলে ওদের মুখ খোলাতে পারত, কিন্তু তারা সে চেষ্টাটাই করেনি। খুবই আনফর্চুনেট ঘটনা, সন্দেহ নেই। আমি মাথা নেড়ে বললাম, কিন্তু তার সঙ্গে তোর এখানে নিরঞ্জনতান্ত্রিকের কাছে আসার কি সম্পর্ক? আজ তুই কি ঠিক করতে চলেছিস বলতো? তিথিকে মৃত্যুর জগৎ থেকে এখানে ডেকে আনতে চাইছি? মানে?
আমি শিউরে উঠে বলি। কেয়া কঠিন গলায় বলে, তিথির মৃত্যুর পর গত 4 মাস ধরে যেসব তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতে আমি একজনকে সন্দেহ করি। কাকে? আমি উত্তেজনায় সোজা হয়ে বসলাম। কেয়া বলতে গিয়েও থেমে গেল, ঘাড় ঘোরালো। আমিও দেখতে পেলাম ঋষভরা ফিরছে। ওদের সম্মিলিত কথাবার্তা শ্মশানের স্বাভাবিক নীরব পরিবেশকে ভেঙে দিচ্ছিল। ঋষভরা এখানে এসেই খানিক হম্বিতম্বি করে উঠল। কোথায় গায়েব হয়েছিলি দুজনে? রওনা দেবার খানিক্ষণ পরেই দেখি তোরা 2 দেবাদেবী গায়েব। তমালি খিলখিল করে হেসে বলল, রাজকে তো লাজুক বলেই জানতাম এতদিন। বাবা, সুযোগ পেয়েছিস কি পাসনি? কেয়াকে নিয়ে একেবারে অন্ধকারে একলা একলা। দ্রুত প্রতিবাদ করে উঠলাম আমি। আমার কান গরম হয়ে উঠছিল। কেয়াই পরিস্থিতি সামাল দিল। উঠে দাঁড়িয়ে বলল, আমার দরকারটা আজ মূলত নিরঞ্জন তান্ত্রিকের সঙ্গে। তার জন্যই অপেক্ষা করছি এইখানে। একলা তো থাকা যায় না এই পরিস্থিতিতে, তাই রাজকে সঙ্গে রেখে দিয়েছিলাম। ও লোকটার সঙ্গে তোর কি বিশেষ দরকার? ঋষভ চোখ নাচিয়ে জিজ্ঞেস করলো। ভণ্ডটাকে তো ওদিকের মন্দিরটায় দেখলাম একটু আগে। পঞ্চমন্দির আসনে চোখ উল্টে বসে আছে। সঙ্গে আরও কয়েকজন লাল কাপড় পরা চেলা জুটিয়েছে। তারা মদ খাচ্ছে আর কী সব অদ্ভুত মন্ত্র পড়ে যজ্ঞ করছে। আমার ভাই বেদম ভয় করছিল। তমালি বলল, কেমন যেন একটা আনক্যানি ফিলিং হচ্ছিল ওই জায়গাটায় গিয়ে। যাই বলিস ভাই, ওখান থেকে পালিয়ে এসে বেঁচেছি। সত্যি বলতে কি, আমারও হেভি গা ছমছম করছিল। কাঞ্চনও সায় দিল ওর কথায়। জায়গাটা সত্যিই সুবিধের নয়। আমার এখনও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কারা আমাদের ঘিরে রয়েছে। তারা যেন সব কথা শুনছে আমাদের। পুরো চত্বরটাতেই বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে আছে। আজ খেয়াল করেছিস? কথাটা মিথ্যে নয়। আমিও অনেকক্ষণ থেকেই এটা লক্ষ্য করেছি। শ্মশানের বৈদ্যুতিক আলো আজকের এই ঝুপসে অন্ধকারের কাছে হেরে গেছে। কেমন যেন ভারী হয়ে আছে চারপাশ। সেই পাখিটা আবার ডেকে উঠল গাছের মাথা থেকে। এই প্রথম আরও কতগুলো পাখি ডেকে উঠল একসঙ্গে। ডানা ঝটফট করতে লাগলো তারা, যেন কোনো কারণে বিষম ভয় পেয়েছে। স্পষ্ট দেখলাম সমাধিক্ষেত্রের অন্ধকারের ভিতর অস্বাভাবিক আলোড়ন উঠেছে। ওদিকটা জমাট অন্ধকারে ঢাকা, বিদ্যুৎবাতি বিহীন। এখন শীতকাল নয়, তবে একটা ঘন সাদাটে কুয়াশার আস্তরণ ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে সমাধিক্ষেত্রের অন্ধকার ঠেলে এদিকে এগিয়ে আসতে শুরু করলো। এতক্ষণ একটুও বাতাস ছিল না। হঠাৎই একটা দমকা হাওয়া সমাধিক্ষেত্রের দিক থেকে ছুটে এলো আমাদের দিকে। সেই হাওয়ায় মিশে বিচ্ছিরি একটা পশুটে গন্ধ এসে লাগলো নাকে, যেন বহুদিন বন্ধ থাকা কোনো মর্গের দরজা আচমকাই খুলে গেছে। কি বিচ্ছিরি গন্ধ বলে নাকে রুমাল চাপা দিল তমালি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে গন্ধটা আমি একা পাইনি? কাঞ্চনও বেশ ঘাবড়ে গেছে। ওর গলা শুনেই বুঝতে পারলাম। ভয় পাওয়া কাঁপা গলায় ও বলল, এখানে থাকার রিস্ক আর না নেওয়াই ভালো, চল ফিরে যাই। তমালিও ওর কথায় সায় দিয়ে বলল, সেই ভালো, চল, আমার ভয় করছে খুব। সমাধিক্ষেত্রের দিক থেকে আসা হাওয়াটা আমাদের ঘিরে ধরেছে ততক্ষণে, সেই বিচ্ছিরি গন্ধটাও। ঋষভকে এই প্রথম অপ্রতিভ মনে হলো। আমার দিকে চেয়ে ও জিজ্ঞেস করলো, কি করবি? ঋদ্ধির ওখানে ফিরে যাবি? হাজার হোক মেয়েরা সঙ্গে রয়েছে। নিজের ভয়টা মেয়েদের ওপর চালাচ্ছিস কেন ঋষভ? কেয়া খিলখিল করে হেসে উঠল। তুই না দুরন্ত সাহসী? তুই তো অতি প্রাকৃতে বিশ্বাস করিস না, তবে ফিরতে চাইছিস কেন এখন লেজ গুটিয়ে? কেয়ার কণ্ঠস্বর কেমন যেন অচেনা লাগলো আমার। ওর হাসিটাও বস্তুত অন্যরকমই। ঋষভও স্পষ্ট দেখলাম কেমন যেন চমকে উঠল। শ্মশানের ভিতর থেকে একটা গমগমে গলায় উদাত্ত আহ্বান শুনতে পেলাম, ওরে আয় আয় আয়। সে ডাকে এমন কিছু ছিল। বুকের মধ্যে রক্ত ছলাৎ করে উঠল। তমালি ভয় পাওয়া ফ্যাঁসাটে গলায় বলল, চল পালা এখান থেকে।
কাঞ্চনও বলল, চল চলে যাই। শ্মশানের মধ্যে থেকে আবারও সেই উদাত্ত গলার আহ্বান ভেসে এলো, আয় আয় আয়। আমারও মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটার আগে আমাদের এই শ্মশান চত্বর ত্যাগ করে যাওয়াই সমীচীন। একমাত্র কেয়া দেখলাম ভাবলেশীন। সেই ইতিমধ্যেই আমাদের পাশ থেকে সোজা হেঁটে শ্মশানের ভিতরে ঢুকে পড়েছে। মূলত ওকে জোর করে ফিরিয়ে আনার জন্যই আমরাও ঢুকে পড়লাম শ্মশানের মধ্যে। টিনের শেড দেওয়া চুল্লির ঠিক উল্টো দিকের সব স্নানের বেদির ওপরে চুল্লির দিকে মাথা করে টান টান শুয়ে আছেন নিরঞ্জন তান্ত্রিক। পরনে গাঢ় লাল বস্ত্র, গলায় হাতে রুদ্রাক্ষমালা। শ্মশানের ক্ষীণ লালচে আলোয় তার লাল কাপড় আরও কালচে লাগছে। আমি মনে মনে ভাবছিলাম ভদ্রলোক কোন পথে শ্মশানে এসে ঢুকলেন। ঋষভ একই কথা বলে উঠল, এই তো লোকটাকে পঞ্চমুণ্ডীর আসনে দেখে এলাম, এখানে এলো কি করে? আমরা তো সামনেই দাঁড়িয়েছিলাম, এলে তো ওই রাস্তা দিয়েই আমাদের নাকের ডগা দিয়েই আসতে হতো। নিরঞ্জন তান্ত্রিক ওই একইভাবে শুয়ে শুয়েই তৃতীয়বার ভীষণ রবে কাঁধের যেন ডাক দিলেন, ওরে আয়, তোরা আয়। সমাধির অন্ধকারে নিরঞ্জন তান্ত্রিক ওই একইভাবে শুয়ে শুয়ে তৃতীয়বার ভীষণ রবে কাঁধের যেন ডাক দিলেন, ওরে আয়, তোরা আয়। সমাধির অন্ধকার ছেড়ে আলোয় আয় তোরা, ভস্মীভূত চিতার ছাই থেকে আবার জেগে ওঠ তোরা। চুল্লির পেছনে মস্ত একটা প্রাচীন বট গাছ। সেই গাছে শ্মশানে আনা শবদেহের আচ্ছাদনগুলি জড়ানো। বট গাছের পিছনে অনুচ্চ পাঁচিল, পাঁচিলের ওদিকের জঙ্গলটি প্রসারিত সমাধিক্ষেত্র। সেই সমাধিক্ষেত্রের মধ্যে তীব্র আলোড়ন শুরু হলো। চুল্লির দিক থেকে ঘন মেঘের মতো কুয়াশা দৌড়ে আসতে লাগলো আমাদের দিকে। কাঞ্চন বলল, দৌড় শুরু কর। বলল বটে, কিন্তু নিজেই শ্মশান থেকে নির্গমনের পাল্লাহীন দরজার সামনে পর্যন্ত গিয়ে কোনো অদৃশ্য ধাক্কায় ছিটকে পড়ল শ্মশান ভূমিতে। নিরঞ্জন উঠে বসে হাত উঁচু করলেন, থাক থাক। আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস শব্দ হচ্ছে, বেশ বুঝতে পারছি। তমালি ঠক ঠক করে কাঁপছিল। চুল্লির দিক থেকে ছুটে আসা মেঘপুঞ্জ আমাদের ঘিরে অপার্থিব ফিসফাস শুরু করেছে। কানে স্পষ্ট শুনতে পাচ্ছি। এমনই ভয়প্রদ সেই ফিসফিসানি মনে হচ্ছে চেতনা লুপ্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে। নিরঞ্জন আবারও বললেন, থাম থাম তোরা এখন। কেয়া এগিয়ে গিয়ে দাঁড়ালো নিরঞ্জনের সামনে। তিনি কেয়ার দিকে স্থির চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর মেঘমন্দ্র স্বরে বললেন, এনেছ? এনেছি বাবা। কেয়া তার কাঁধের ব্যাগ থেকে একটা কুর্তি বের করে এগিয়ে দিল নিরঞ্জন তান্ত্রিকের দিকে। তিনি সেই কুর্তি হাত বাড়িয়ে গ্রহণ করলেন। তারপর জিজ্ঞেস করলেন, সে পরতো তো এই বস্ত্র? হ্যাঁ। কেয়া মাথা নাড়ল। নিরঞ্জন সেই কুর্তিটা হাতে নিয়ে বেদি থেকে নেমে চুল্লির দিকে এগোলেন। কুর্তিটি চুল্লির উপরে রেখে নিজে বসলেন তার উপরে চেপে। চোখ বন্ধ করে দুহাতের আঙুলে অদ্ভুত কিছু মুদ্রা দেখালেন চিতা লক্ষ্য করে। তারপর গম্ভীর স্বরে একটানা মন্ত্র পড়তে লাগলেন। সেই মন্ত্র চিতার উপরে জমে থাকা মেঘ আর কুয়াশাকে ক্রমশ যেন আরও ঘনীভূত করে তুলল। একটা আবছা অবয়ব, নারী মূর্তি। নিরঞ্জনের শরীরের নিচে থাকা বস্ত্র নিজে থেকেই উড়ে গিয়ে সেই নারীর আবছা অবয়বে গিয়ে স্থির হলো। একটা হালকা ঝড় উঠল শ্মশান জুড়ে। নিরঞ্জন বড় স্নেহের সুরে জিজ্ঞেস করলেন, মা তুমি এসেছো? এসেছি। হাওয়ার মতো একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো সেই আবছা নারী শরীর থেকে। ঋষভ কাঁপা গলায় বলল, কি হচ্ছে এসব? আবছা অবয়বটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে এখন। আমি বিস্ফারিত চোখে তাকে দেখছিলাম। চিতার ঠিক সামনে মাটি থেকে হাতখানেক উপরে সেই তরুণী ভেসে আছে।
তার চুল হাওয়ায় উড়ছে, মুখ ঢেকে দিচ্ছে বারবার, তবু তাকে চিনে নেওয়া যায়। তার হাত, তার পা, বুক, গ্রীবা সবই স্পষ্ট দেখা যাচ্ছে এইবার। ঋষভ আচমকাই চিৎকার করে উঠল, এ হতে পারে না, এ অসম্ভব। চিনতে পারছিস নিশ্চয়ই? কেয়া ঋষভের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ঋষভ ঠকঠক করে কাঁপছিল। কাঞ্চনও। কেয়া কঠিন স্বরে বলল, আমার বোনটাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে নিজেদের রিসর্টে নিয়ে গিয়ে খুবলে খেয়েছিলি, তাই না ঋষভ? ঋষভ কাঁপতে কাঁপতে বলল, আমি তিথিকে মারিনি, বিশ্বাস কর। মরতে বাধ্য করেছিলি। কেয়া হিসিয়ে বলে উঠল, মেয়েটাকে ভোগ করে তার সর্বনাশ করে আসল সময় তুই ওর পাশে না থেকে পালালি। আর লোকলজ্জার ভয়ে বাচ্চা মেয়েটা, আমি বলেছিলাম ভালো জায়গা থেকে অ্যাবর্ট করিয়ে আনবো, কেউ জানতে পারবে না। ঋষভের কথা শেষ হলো না। তিথি ক্রমশ এগিয়ে এলো তার দিকে, স্থির হয়ে দাঁড়ালো তার সামনে। তারপর সে ফিরল তমালির দিকে। চারপাশের ফিসফিসানি সক্রিয় হলো আবার। তমালি হঠাৎই কেঁপে উঠল কয়েকবার। তিথির অবয়বটা ফিকে হয়ে ক্রমশই মিশে যাচ্ছে তমালির শরীরের সঙ্গে। তার চোখের তারা বনবন করে ঘুরে গেল কয়েকবার। ছটফট করতে লাগলো সে। তারপর একসময় স্থির হলো। নিরঞ্জন একইভাবে বসে আছেন চিতার উপরে। তার চোখে চোখ পড়তে তিনি এক হাত তুলে আমায় অভয় দিলেন। তমালির গলা থেকে ঘড়ঘড় করে বিচ্ছিরি একটা আওয়াজ বের হচ্ছিল। কস থেকে গ্যাঁজলা গড়িয়ে নামছে। কেয়ার কঠিন মুখটা ক্রমশ নরম হয়ে এলো তার দিকে চেয়ে। তমালির কষ্ট হচ্ছিল খুব, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। তাও কেয়ার দিকে চেয়ে সে বলল, আমার এই শরীরে থাকতে বড্ড কষ্ট হচ্ছে রে দিদি, তবু বাধ্য হয়ে আছি। আমি চমকে উঠলাম। এই কণ্ঠস্বর তমালির নয়, আমি হলফ করে বলতে পারি। ঋষভ হাত জোর করে দাঁড়ালো তমালির সামনে, বলল, তিথি তুমি কথা বলছো তো? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি হঠাৎই প্রেগন্যান্ট হয়ে পড়ায় ঘাবড়ে গিয়ে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি ঋষভদা। তমালির মধ্যে থেকে তিথির যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠস্বর বলে উঠল, আমি এখন যেখানে আছি সেখানে হিংসে নেই, লোভ নেই, প্রতিহিংসা নেই, কামনা বাসনা নেই। আমাকে সেইখানেই ফিরে যেতে দাও। আর কখনো তোমরা আমাকে এই নরকে ডেকে এনো না প্লিজ। আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। কেয়া হাউ হাউ করে কেঁদে উঠল, কাঞ্চন এমনকি ঋষভও। নিরঞ্জন ধীর পায়ে উঠে এলেন আমাদের কাছে। তমালির মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কেঁদো না মা, তুমি কাঁদো, তোমার শরীরও শুদ্ধ হোক। কান্না বড় পবিত্র, তাতে দেহ মনের পাপ ধুয়ে যায়। তমালির শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে গিয়ে চুল্লির পেছনের দিকে বটগাছটার দিকে হারিয়ে গেল। আর তখনই তমালির সারা শরীর দুমড়ে মুচড়ে কান্না নামলো তার দু চোখ বেয়ে। ঋষভ মাটির ওপরে বসে পড়েছে, দু হাঁটুর মধ্যে মুখ গুজে। তমালি তার দিকে ফিরে তাকাচ্ছে না আর। আমরাও ওর দিকে চাইছি না, গা ঘিন ঘিন করছিল। কেয়া আমার কাঁধে তার ক্লান্ত মাথা রেখেছে। ঋদ্ধিকে ফোন করেছি, ও আসছে। নিরঞ্জন বললেন, হংসগিরিয়ার শ্মশান বড় পবিত্র জায়গা, ধনাত্মক শক্তির স্রোত বয় এখানে সর্বক্ষণ। আজ এই দিনটিকে ভুলে গিয়ে সেই ধনাত্মক শক্তি বুকে নিয়ে ফিরে যাও বাবা মায়েরা। যেমন আমাদের সাধনার থেকেও অনেক উচ্চ মার্গের সাধনা হলো ভালোবাসার সাধনা। প্রার্থনা করি আগামীতে সব ত্রুটির ঊর্ধ্বে উঠে তোমরা সেই সাধনায় জয়যুক্ত হও। এই ছিল আজকের গল্প আমাদের। কেমন লাগলো শ্রোতারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন, তাতে উৎসাহ পাবো এবং আরও গল্প, সত্যি ঘটনা, ডিটেকটিভ স্টোরি সব আপনাদের কাছে নিয়ে আসব। আর সুস্থ থাকলে অবশ্যই তাড়াতাড়ি আবার আসব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে ভুলবেন না। আপনাদের একসঙ্গে থাকাটাই আমার শক্তি। আর কথা না বাড়িয়ে শুভরাত্রি জানিয়ে আজকে তাহলে আসছি।
ভালো থাকুন সবাই, শুনতে থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটির সঙ্গে থাকুন। লৌকিক অলৌকিক বাংলা চ্যানেল আপনাদের জন্য অনেক কিছু আনবে। তো শুভরাত্রি, বাই।